মুভির শুরুটা হয় অনেক বছর আগে একটা নাটক মঞ্চে ত্রয়োদন নাকি কি যেন ক্যারেক্টারের অ্যাক্টিং করা প্রকাশ নামের এই লোকটাকে দেখিয়ে। প্রকাশ এই ক্যারেক্টারটিতে এত ভালো যে অভিনয় করছিল যেন মনে হচ্ছিল ক্যারেক্টারটা তার জন্য বানানো। এই ক্যারেক্টারে তাকে ছাড়া আর কাউকে মানাবে না। সবাই প্রকাশের অ্যাক্টিং দেখে অনেক বাহবা দিচ্ছে, কিন্তু সবাই এখানে প্রকাশের ত্রয়োদনের অ্যাক্টিং দেখে বাহবা দিলেও এইখানে প্রকাশের একটা ছেলে ছিল যে কিনা তার বাবার এই ক্যারেক্টারটা দেখে অনেক ভয় পাচ্ছিল। প্রকাশের এই ছেলের নাম ছিল বারুণ। ওখানে অবশ্য বারুণের মাও ছিল যে কিনা বারুণকে বলছে, বেটা তুমি এভাবে ভয় কেন পাচ্ছ, ওটা তোমার বাবা। দেখো সবাই তোমার বাবার অ্যাক্টিং দেখে কত বাহবা করছে, তুমিও হাততালি দাও। এত করে বলার পরও বারুণ তার ভয়টা থেকে বের হতে পারছে না। যাই হোক, এর পরবর্তী সিনে বারুণকে দেখা যায় যে কিনা তার স্কুলের দিকে আসছিল। এখন স্কুলের ভিতরে ঢুকতেই বারুণের নজর পড়ে স্কুলের বেলটার উপর, যেটা বাজিয়ে স্কুল ছুটি দেওয়া হতো। বেলটা দেখেই বারুণের আগ্রহ জাগে, সে এটা একবার বাজিয়ে দেখবে। আগ্রহের বসে বেলে দু একটা বাড়ি দিতেই বিষয়টা তার অনেক মজা লাগতে শুরু করে, তাই সে লাগাতার এতে বাড়ি দিয়ে যায়। ফলে ভিতরে থাকা বাকি স্টুডেন্টরা সবাই মনে করে স্কুল হয়তো ছুটি হয়ে গেছে, যে যার মতো করে যেদিকে পারছিল দৌড় দেয়। এখন এইসব দেখে স্কুলের প্রধান শিক্ষক দৌড়ে এসে বারুণকে বকতে শুরু করে যে বেলটা তুমি কেন বাজিয়েছ বলে সে ব্যাট দিয়ে বারুণকে হাতের দু একটা বাড়িও দেয়। তবে বারুণ মারগুলো খেয়ে বলে ওঠে, স্যার মজাই লাগছে, আরও কয়েকটা দিন। টিচার তো রেগে মেগে সেখানে পাশ থেকে বড় একটা লাঠি নিয়ে ওটা দিয়ে বারুণের হাতে মারতে যাচ্ছিল, কিন্তু এইখানেই দেখা যায় সেই লাঠিটার মাথায় একটা পেরেক গাঁথা ছিল, যেটা টিচারটা দেখতে পায় না। এখন ওটা দিয়ে বাড়ি দিলেই বারুণ অনেক আঘাত পাবে। টিচার তো তার পুরো দমে বারুণের দিকে আঘাত করতে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে বারুণের কানে কারো একটা শব্দ আসতে শুরু করে। কেউ একজন তাকে সৈয়দনার নাম ধরে ডাক দেয়, যার সাথে সাথে বারুণ এখানে টিচারটাকে সেই ত্রয়োদনের ক্যারেক্টারের রূপে দেখতে পায়, যা দেখে বারুণ ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। সিন শিফট হয় ওই দিন রাতে। বারুণ তার মায়ের সাথে ঘুমিয়েছিল, ওখানেও তার স্বপ্নে সে ত্রয়োদনের ক্যারেক্টারটা এসে তাকে ভয় দেখাতে শুরু করে। বারুণ ভয়ে তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠে, তার মাকে ডাকতে শুরু করে। কি হয়েছে জিজ্ঞাসা করতে বারুণ তার মাকে সবকিছু খুলে বলে, যার পরবর্তী সিনে বারুণকে নিয়ে তার মা বাবা তাদের পরিচিত এক ডক্টরের কাছে যায়। ডক্টর বারুণের সবকিছু পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝতে পারে যে বারুণের এই সমস্যা কী কারণে হয়েছে হবে। প্রকাশকে বলতে শুরু করে, তুমি যে দীর্ঘদিন ধরে নাটকে ত্রয়োদনের ক্যারেক্টার করে আসছ, বারুণের মধ্যে সেই ক্যারেক্টারকে দেখতে দেখতে একটা নেগেটিভ বিষয় তৈরি হয়েছে। এমনিতে তো সে ছোট, উপর থেকে তার ভিতর সেই ক্যারেক্টারের জন্য এমন ভয় জন্ম নেয়, তাই সে সব সময়টা নিয়ে আতঙ্কের মধ্যে থাকে। উল্টাপাল্টা আওয়াজ শুনতে পাই। আশা করছি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। যদিও ডক্টর এসব বললেও প্রকাশ এবার সিদ্ধান্ত নেই যে না, অনেক হয়েছে। ছেলেকে বাঁচাতে চাইলে তাকে এই নাটকটা ছাড়তে হবে। যেহেতু এটার জন্য ছেলের সমস্যা হচ্ছে, তাই আজ থেকে সে ত্রয়োদনের নাটক আর করবে না। যাই হোক, এইভাবে দেখতে দেখতে কিছু বছর পার হয়ে যায়। বারুণ এখন বড় হয়ে গেছে, আর সে তার পেশা হিসেবে বেছে নিয়েছে মুভির একজন সাউন্ড ডিজাইনার হিসেবে। অর্থাৎ মুভিতে বিভিন্ন রকমের ভয়েস ক্রিয়েট করা, সেগুলো দিয়ে মুভিটা ডাবিং করা ছিল তার কাজ। বারুণের অনেক বড়সড় একটা স্টুডিও আছে। তবে স্টুডিও থাকলেও বারুণের একটা অভ্যাস ছিল, সে যেখানে যেত না কেন তার সাউন্ড ডিজাইনিংয়ের সেটআপটা, বিশেষ করে মাইক্রোফোন আর ভয়েস রেকর্ড করার জিনিসটা তার সাথে নিয়ে যেত। যখন যে সাউন্ডটায় তার ভালো লাগতো ওটাই সে রেকর্ড করে তার কাজের জন্য সেভ করে রাখত। এই তো গেল বারুণের বিষয়। এবার তার বাবা প্রকাশের বিষয়ে জানা যাক, বর্তমানে সে কি করছে। প্রকাশ তার নাটক টাটক সবকিছু ছেড়ে দেওয়ার পর ধীরে ধীরে সে পলিটিক্সে ঢুকতে চলেছে। এর উপর সামনে ছিল ইলেকশন। প্রকাশের পুরোপুরি বিশ্বাস এবার ইলেকশনে তার পার্টি তাকে নমিনেশন দিবে। কিন্তু গোপন সূত্রে প্রকাশ জানতে পারে পার্টির ভিতরে এটা খবরাখবরই চলছে যে পার্টি আবার প্রকাশকে না, বরঞ্চ অন্য কাউকে নমিনেশন দিতে যাচ্ছে। যার জন্য অবশ্য প্রকাশের অনেক মন খারাপ যে পার্টির জন্য এত কিছু করে যাওয়ার পরও তাকে সিলেক্ট করতে দোষ কিসের। তবে প্রকাশের মাথায় এখানে আরও একটা প্ল্যান ছিল, যেটা ছিল তার ছেলে বারুণ যদি তার সাথে পলিটিক্সে যোগ দেয় তাহলে তার ফলে সে যুব সমাজের কাছ থেকে অনেক বড় একটা সাপোর্ট পেতে পারে। বারুণকে এই বিষয় বলতেই বারুণ বলে, না না, ওসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার কাজ যেটা মুভিতে সাউন্ড দেওয়া, ওটাই আমি করে যেতে চাই। অবশ্য বারুণের মাও এতে একমত যে ছেলে যেটা করতে চায় তাকে সেটাই করতে দাও, জোর জবরদস্তি পলিটিক্সে নিয়ে আসাটা ঠিক হবে না। এইসব বলে টলে পরবর্তী সিনে দেখা যায় বারুণ এবং তার টিমের কয়েকজন ফ্রেন্ড মিলে একটা পুলিশ স্টেশন এসেছে। এখানে ইন্সপেক্টর ভূষণ নামের এই লোকটা ছিল বারুণের বাবার বন্ধু, বারুণের অনেক ঘনিষ্ঠ আঙ্কেল। তো বারুণের পুলিশ স্টেশন আসার কারণটা ছিল তার সাউন্ড ডিজাইনিংয়ের জন্য পুলিশ স্টেশনের কিছু কয়েদিদেরই সাউন্ড রেকর্ডিং করতে। ভূষণকে বলতে শুরু করে, আঙ্কেল আপনি কিছু কয়েদিদেরকে ধরে পেটাবেন আর আমি তাদের সেই সাউন্ডগুলো কালেক্ট করে রাখবো আমার প্রজেক্টে লাগানোর জন্য।
ভূষণ বলে, বেটা তোমার ভাগ্য খারাপ, বর্তমানে লকআপে পেটাবোঝি এরকম একটা কয়েদিও নেই। এইটা বলতেই দেরি, কনস্টেবল এখানে মাতাল একটা লোককে থানায় ধরে নিয়ে এসেছে। কারণ হচ্ছে এ নাকি মদ খেয়ে টাল্লি হয়ে সরকারি দেওয়ালে হিসু করে দিয়েছে। তো ভূষণ বারণকে বলে, বেটা তোমার আশা পূর্ণ হয়েছে, যাও গিয়ে তোমার কাজ করে নিতে পারো। কথা মতো এই মাতালকে ভিতরে নিয়ে গিয়ে কনস্টেবলদের দিয়ে পিঠিয়ে তার থেকে যে ভিন্ন ভিন্ন টর্চারের যে ভিন্ন ভিন্ন সাউন্ডটা বের হচ্ছিল, বারণ সেটা রেকর্ড করে রাখছে। অর্থাৎ তার একদম রিয়েলিস্টিক সাউন্ডটাই প্রয়োজন। সিনটা অবশ্য অনেকটা মজারই ছিল। এইখান থেকে এইসব করার পর বারুণরা যখন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই সে এখানে বাইরে সামিতা নামের এই মেয়েটাকে এবং তার ফ্রেন্ড রূপাকে দেখতে পাই, যাদের কিনা পুলিশ কনস্টেবলরা আটকে রেখেছিল। কৌতূহলবশত বারুণ কনস্টেবলদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, এদের ধরে রেখেছ যে? তখন কনস্টেবলগুলো বারুণকে জানায়, এই মেয়েগুলো আমাদের পারমিশন ছাড়াই পুলিশ স্টেশনে আমাদের ভিডিও করছিল, তাও আবার বারবার মানা করার পরও। সামিতারা বলে, আমরা আমাদের শর্ট ফিল্ম বানানোর জন্যই এটা করছিলাম। এটা শুনে বারুণও কনস্টেবলগুলোকে রিকোয়েস্ট করে সামিতাদেরকে এখান থেকে ছাড়িয়ে দেয়। যাতে খুশি হয়ে সামিতা এবং তার বান্ধবী রূপা বারুণকে অনেক ধন্যবাদ জানায়। তারা ভালো মতো একজন একজনের সাথে পরিচয় হয়ে নেয়। বারুণ এখানে সামিতার ব্যাপারে জানতে পারে সামিতা একজন ফিল্ম মেকার হতে চাচ্ছে, যার জন্য প্রথমে সে একটা শর্ট ফিল্ম বানাচ্ছিল, যাতে করে সেটা ডিরেক্টরকে দেখিয়ে সে তার কাজ আদায় করে নিতে পারে। এই সুযোগে বারুণ ও সামিতাকে বলে, তোমাদের শর্ট ফিল্মের জন্য তো সাউন্ড ডিজাইনিংয়ের প্রয়োজন আছে, তাই না? আমাদের পরিচয় হয়ে ভালো হয়েছে, আমি একজন সাউন্ড ডিজাইনার, মুভিতে শর্ট ফিল্মে এরকম সাউন্ড দিয়ে থাকি, তাই তোমার শর্ট ফিল্মের জন্য এটা প্রয়োজন হলে আমার স্টুডিওতে আসতে পারো বলে বারুণ তার নাম্বার, তার ভিজিটিং কার্ড সামিতাকে দিয়ে দেয়। আর বলতে না বলতে পরবর্তী সিনে কথা মতোই সামিতা এবং তার সে বান্ধবী রূপা বারুণের স্টুডিওতে এসে হাজির। অবশ্য এসে তারা বারুণের স্টুডিওটা দেখে বেশ সুন্দর একটা গোছালো জায়গায় মনে হয়। বারুণ এখানে ওরকম করে সবকিছু সেট আপ করেছে। তাছাড়াও সাউন্ড নিয়ে বারুণের যে কাজ একদমই রিয়েলিস্টিক, ওটাও সামিতাদের অনেক পছন্দ হয়। তাই এখন তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের শর্ট ফিল্মের জন্য সাউন্ড বানাবে তো বারুণকে দিয়ে বানাবে। বারুণও বলে, সমস্যা নেই, চলো কাজ শুরু করা যাক। দেখতে দেখতে দুজনের সাথে এই প্রজেক্টে কাজ শুরু করে দেয়। দেখতে দেখতে এই কাজের মাধ্যমে একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ চলতেই থাকে, যাতে দুজনের মধ্যে অনেক সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখন সবকিছু ঠিকঠাক, তবে বারুণের আরও একটা সাউন্ড ইফেক্টের প্রয়োজন ছিল, যেটা হচ্ছে একদম রিয়েলিস্টিক কান্নার সাউন্ড। আর এইটা সে পেতে পারে একমাত্র কোনো এরকম বাসায় যেখানে মানুষ মারা গেছে আর তার আত্মীয় স্বজনরা বসে সেখানে কান্না করছে। তো বারুণও কি করে, এরকম একটা জায়গার খোঁজ নিয়ে যেখানে আজ একটা লোক মারা গেছিল, সে তার সেট আপ নিয়ে ওইখানে এসে হাজির। কেউ না বোঝা মতোই এখানে যারা কান্না করছিল সে চুপি চুপি তাদের সাউন্ডগুলো রেকর্ড করে যাচ্ছে। তবে একটু পর দেখা যায় এখানে বারুণের বাবা প্রকাশও এসেছিল। কারণ এখানে যে লোকটা মারা গেছিল না, ওটা ছিল তাদের পার্টির কোনো একটা কর্মচারী। বারুণ অবশ্য তার বাবাকে দেখে লুকিয়ে পড়ে, কারণ তার বাবার আসলে তার কাজ একদমই পছন্দ ছিল না। উপর থেকে এরকম একটা জায়গায় দেখলে সেটাতে তো আরও রেগে যাবে, তাই জন্য আর কি। যাই হোক, প্রকাশ এদিকে এসে যে লোকটা মারা গেছে তার পরিবারকে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক তখনই ভিড়ের ভিতর একটা লোক এসে ছুরি দিয়ে প্রকাশের উপর অতর্কিত হামলা করে দেয়। এই দৃশ্য দেখে সবাই একদমই শক, চারিদিকে হই হুল্লোড় পড়ে যায়। এদিকে লোকটা প্রকাশকে আহত করে এখান থেকে পালিয়ে যাচ্ছিল কি, এটা দেখে বারুণও আর লুকিয়ে থাকতে পারে না। সেই লোকটাকে গিয়ে ধরতে শুরু করে যে তার বাবাকে মেরেছে। বারুণ লোকটাকে ধরার অনেক চেষ্টা করছিল, কিন্তু লোকটা যেমন তেমন করে বারুণকে ছুরির ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে উদা হয়ে যায়। তাড়াতাড়ি বারুণরা সবাই ধরে তার বাবা প্রকাশকে হসপিটাল নিয়ে আসে। কিছুক্ষণ পর প্রকাশের ট্রিটমেন্ট করে ডক্টর বাইরে এসে জানায় যে তোমার বাবা এখন সেফ আছে, ভাগ্যিস আঘাত সেফ জায়গাতে লেগেছে, না হয় একটু এদিক সেদিক হলেই সব শেষ হয়ে যেত। ওইদিকে বারুণদের যে পরিচিত পুলিশ অফিসার ভূষণ ছিল, প্রকাশের উপর যেভাবে হামলা হয়েছে ওটা শোনা মাত্রই সে সাথে সাথেই প্রকাশে কল করে বলতে শুরু করে, এটা কে করেছে না করেছে ওটা নিয়ে তোমরা একদম চিন্তা করো না, আপাতত আমি শহরের বাইরে আছি, আমি ফিরে বিষয়টা দেখছি যে কার এত বড় সাহস হয়েছে তোমার উপর হামলা করার। এইসব বলে কল রাখতেই সেখানে হসপিটালে প্রকাশকে দেখার জন্য তাদের পার্টির সেই ক্যান্ডিডেটটা এসে হাজির হয়, যাকে মূলত প্রকাশের বদলে নমিনেশন দেওয়ার কথা চলছে। এর নাম ছিল রেড্ডি। প্রকাশ এবং তার পরিবারের ধারণা এই রেড্ডি প্রকাশকে তার পদ থেকে সরানোর জন্যই তার উপর হামলা করিয়েছে হবে, কারণ একমাত্র তার কম্পিটিটর ছিল প্রকাশই। তবে এই রেড্ডি সেটা বুঝতে পেরে, অর্থাৎ প্রকাশরা যে তার উপরে সন্দেহ করছে, বলে তোমরা যা ভাবছো ওটা একদমই ভুল। হতে পারে আমি তোমাদের অপছন্দের লোক, কিন্তু এইভাবে পিঠপিছে যে কার উপর হামলা করব আমি ওরকম লোক না। যদি আমার তোমার উপর এরকম হামলা করার থাকতোই তাহলে আমি সোজাসুজি সামনাসামনি এটা করতাম। তারপরও আমি কথা দিচ্ছি যেই এটা করিয়েছে বা করে থাকুক তাকে আমি তোমাদের সামনে নিয়ে আসবই।
এসব বলে রেড্ডি সেখান থেকে চলে যায়। আর তার কথাবার্তা শুনে আমরা এটুক পরিষ্কার যে এই হামলাটা রেড্ডি করায়নি। যাই হোক, এরপর ভারুন গিয়ে ডক্টরের সাথে কথা বলছিল যে তার বাবাকে কবে বাসায় নিয়ে যেতে পারবে এইসব নিয়েই। এখানে ডক্টরটা ভারুনকে একটা বিষয় জানায়, তার বাবা প্রকাশের রক্তে ছোট্ট একটা রোগ আছে, যেটা ছিল মূলত যখনই তার শরীরে কোথাও কেটে যাবে তখনই ওইখান দিয়ে প্রচুর পরিমাণে রক্ত যাবে, বা ওই ক্ষতটা রিপেয়ার হতে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি টাইম লেগে যাবে, এরকমেরই একটা রোগ। তাই ভারুন বলছি কি, এই রোগটা যেহেতু পারিবারিক সূত্রে একজন থেকে আরেকজনের মধ্যে যায়, তাই তোমার ওইটা টেস্ট করিয়ে নেওয়া ভালো যে তোমার মধ্যেও কোনো রোগটা আছে কিনা। ভারুনও বলে ঠিক আছে ডক্টর, আমি করে নিব বলে ভারুন টেস্টটা করিয়ে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে যায় এর কয়েকদিন পর। ভারুন তার স্টুডিওতে সামিতার ও শর্ট ফিল্মটা নিয়ে কাজ করছিল, অর্থাৎ সামিতা তার শর্ট ফিল্মের কিছু দৃশ্য শ্যুট করে নিয়েছে। ভারুন ওইগুলোতে সাউন্ড দিচ্ছে। এইখানে সেই শর্ট ফিল্মের সিনগুলোর মধ্যে একটা দৃশ্য এমন ছিল, একটা লুককে দেখা যাচ্ছে হসপিটালে সে পায়চারি করছে, অর্থাৎ এই লুকটা ছিল সামিতার সে শর্ট ফিল্মের মেন ক্যারেক্টার। ভারুন এখানে এই দৃশ্যটার সাউন্ড দিতে দিতে এখানে সে তার কানে আসা ওই আওয়াজটা আবারও শুনতে পায়। ওই যে সয়ুধনা, ছোটবেলা থেকে আওয়াজটা শুধুমাত্র ভারুনই শুনতে পেত যখনই তার কোনোরকম বিপদ আসতো তখনই। আর আওয়াজটা শোনার সাথে সাথেই ভারুন এখানে শর্ট ফিল্মে থাকা সেই ক্যারেক্টারটিকে ত্রয়োদনের মতো দেখতে শুরু করে, যেমনটা প্রত্যেকবারই হয়। এইখানে সামিতার শর্ট ফিল্মের সিনটা ছিল কিছুটা এরকম, হসপিটালে পাচারি করা সেই লোকটা নিজের ওয়াইফকেই স্যালেনের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়ে মেরে দিচ্ছিল। এখন এইসব কিছু দেখে ভারুন কিছুক্ষণের জন্য একদমই ফ্রিজ হয়ে যায় যে কেন সে এই লোকটাকে ত্রয়োদনের মতো দেখছে, আর কেনই বা ছোটবেলার ওই আওয়াজটা আবারও তার কান আসলো। সামিতারা কোনোরকম করে ভারুনকে সামলায়, এরপর জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার, হঠাৎই এরকম হয়ে গেলে যে। ভারুন সামিতাকে সবকিছু জানায় যে ছোটবেলা থেকেই তার এরকম সমস্যা। কোনো একটা বিপদ আসার আগে তার কানে একটা আওয়াজ আসে, যেখানে কেউ একজন সয়ুধনা বলে একটা ডাক দেয়, আবার ঠিক সেই মুহূর্তেই তার সামনে থাকা ক্যারেক্টারটিকে সে ত্রয়োদনের মতো দেখতে পায়। এমনকি এই তো কিছুদিন আগে যে লোকটা তার বাবাকে মেরে পালাচ্ছিল, ভারুন তাকে ধরতে গিয়েও তাকেও সে ত্রয়োদনের রূপে দেখেছিল, যার জন্য মূলত ভয় পেয়ে সে তাকে ধরতে পারেনি। যদিও তার সাথে যে এরকম কিছু ঘটে, এটা কেন হয় ওটা সে প্রথম ধরতে পারতো না, কিন্তু ধীরে ধীরে গিয়ে সে এটা বুঝতে পারে যখনই যে মুহূর্তে তার বিপদ আসে তখনই তার সাথে এমনটা হয়। আর যার দ্বারা তার বিপদ হতে পারে সেই লোকটাকে সে ত্রয়োদনের ক্যারেক্টারে দেখে। এখন এইসব কিছু শুনে সামিতার মাথায় তো কিছু ঢুকে না যে এ আবুল তাবুল এসব কি বলছে। ভারুন বলে তোমার শর্ট ফিল্মের যে ক্যারেক্টারটা যে হসপিটালে তার ওয়াইফকে হত্যা করছে, তাকেও আমি ত্রয়োদনের ক্যারেক্টারে দেখতে পাচ্ছি, যার অর্থ এই লোকটার দ্বারা আমার কোনো একটা ক্ষতি হতে পারে। কে এই লোকটা? সামিতা বলে কি বলছো কি এসব, এ তো সামান্য একজন জুনিয়র আর্টিস্ট, ছোটখাটো শর্ট ফিল্ম নাটক এগুলোতে কাজ করে, কেন ওর জন্য কেন তোমার বিপদ হতে যাবে? ভারুন বলে এইটাই তো, চলো গিয়ে তার সাথে একবার দেখা করা যাক বলে পরবর্তী সিনে সামিতা ভারুনকে সেই জুনিয়র আর্টিস্ট লোকটার কাছে নিয়ে যায়। তবে এইখানে ভারুন লোকটাকে সরাসরি সামনে থেকে দেখে তাকে আর ত্রয়োদনের রূপে দেখতে পাচ্ছে না। এর সাথে তার সাথে কথাবার্তা বলার পরও ভারুন বুঝতে পারে এই লোকের দ্বারা তো তার কোনো ক্ষতি হতে পারে না। তখনই ব্রেন একটু প্রেসার দিতেই ভারুনের মাথায় একটা বিষয় ঘুরপাক খায়, হয়তো এই লোকটা না, বরঞ্চ শর্ট ফিল্মের যে গল্প তার সাথে ভারুনের কোনো না কোনো একটা লিঙ্ক আপ আছে হবে। ভারুন সামিতাকে জিজ্ঞাসা করে যে এই গল্প তুমি কিভাবে লিখেছ। সামিতা বলে এই গল্প তো আমি লিখিনি, আসলে এটা একটা সত্যি ঘটনা। ও যে আমার বান্ধবী রূপা আছে না, তার মায়ের বিশেষ একটা ডায়েরিতেই এই গল্পটা লেখা ছিল। গল্পটা পড়ে আমার ভালো লেগেছিল, এই জন্য আমি এই রিলেটেড শর্ট ফিল্ম বানাচ্ছিলাম, যাতে করে ডিরেক্টরকে দেখাতে পারি। মেন কথা হচ্ছে রূপার মা গল্পটা কোনো একটা সত্য ঘটনা থেকেই ডায়েরিতে লিখে রেখেছিল, যেই ঘটনাটা তার নিজের চোখের সামনে হয়েছে। তো এইসব কিছু শোনার পর ভারুন বিষয়টা আরো ভালো মতো ক্লিয়ার হওয়ার জন্য সাথে সাথে সামিতাকে নিয়ে তার বান্ধবী সে রূপার বাড়িতে গিয়ে হাজির। ফাটাফাট রূপার মায়ের সে ডায়েরিটা নিয়ে আসতে বলে, যার মধ্যে গল্পটা লেখা। তো ডায়েরিটা নিয়ে ভারুন গল্পটা পড়তে শুরু করে। এরই সাথে ভারুন এখানে এটাও জানতে পারে রূপার মা যে গল্পটা লিখেছিল সে অনেক বছর আগে একটা হসপিটালের নার্স ছিল। ওই হসপিটালের নার্স থাকাকালীন সময়েই তার সামনেই এই ঘটনাটা হয়, যেটা সে পরবর্তীতে ডায়েরিতে লিখে। তো এইভাবে ভারুন গল্পটা পড়তে শুরু করলে আমাদের দেখানো হয় এই গল্পটা ছিল 1997 সালের একটা সত্য ঘটনা। গভীর রাতের বেলা মাহাতি নামের একটা মহিলাকে হসপিটাল নিয়ে আসা হয়, তার উঠেছিল প্রেগন্যান্সি পেইন। ওই সময় মাহাতি নামের মহিলাটার যে হাজব্যান্ডটা ছিল সেই লোকটা ছিল একটা বদলোক। সে প্ল্যানিং করে সে তার নিজ স্ত্রী মাহাতিকে এবং তার পেটে থাকা সন্তানটাকে সে মেরে দিবে। কিন্তু মাহাতি যখন বিষয়টা জানতে পারে তখন সে যে কোনোভাবেই তার বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। তার সেই স্বামী না জানা মতোই তার বাচ্চাকে নিয়ে গিয়ে ওই নার্সের হাতে তুলে দেয়, অর্থাৎ রূপার মায়ের হাতে।
ততক্ষণ অবশ্য মাহাতির ভিতর তার স্বামী বিষাক্ত কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল স্যালেনের মাধ্যমে বাচ্চাকে নার্সের হাতে তুলে দেওয়ার পর মাহাতি তো মরে যায়। এখন রূপার মা সামান্য একজন নার্স, সে করবে বা কি? বাচ্চাটিকে সে একটা অনাথ আশ্রমে দিয়ে দেয়, ওইখানে সে বড় হবে। তারপর বাসায় এসে সে এই সব কিছু একটা ডায়েরিতে লিখে রাখে, যে গল্পটা এখন সামিতাদের চোখে পড়েছে। এই বিষয়ে আরও ভালো মতো জানার জন্য পরবর্তী সিনে ভারুণরা ওই হসপিটালে গিয়ে হাজির, যেখানে মূলত আজ থেকে অনেক বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। এইখানে এসে ভারুণ একজন ওয়ার্ড বয়কে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, 1997 সালে এই হসপিটালে মাহাতি নামের একটা মহিলাকে নিয়ে আসা হয়েছিল, নিশ্চয় তার ফাইলটা রেকর্ড রুমের মধ্যেই থাকবে, ওটা ম্যানেজ করে দাও। তো এখানে ভারুণরা মাহাতির ফাইলটা যদি পেয়ে যায় তাহলে তার সামনে পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে, যার জন্য মূলত এখানে সে এই ফাইলটা চাওয়া। ওয়ার্ড বয়টা বলে, দেখুন স্যার, যেহেতু অনেক বছর পুরনো ফাইল, তাই খুঁজতেও তেমনই সময় লাগবে। এক কাজ করুন, আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি ফাইলটা খুঁজে পেলে আপনাকে কল করব। কথা মতো ভারুণও সেটাই করে, তার নাম্বারটা ওয়ার্ড বয়টাকে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এইখানে আমরা দেখি ভারুণ যখন এইসব নিয়ে এই ওয়ার্ড বয়টার সাথে কথা বলছিল, ঠিক ওই মুহূর্তে আড়াল থেকে দাঁড়িয়ে সেখানে অন্য আরেকজন ওয়ার্ড বয় ভারুণদের সব কিছু ভিডিও করে কেউ একজনের কাছে পাঠিয়ে দেয়, সাথে তাকে কল করেও জানিয়ে দেয় যে স্যার, এরা দুজন এসে মাহাতির ব্যাপারে জিজ্ঞাসা করছে, তার ফাইলটা খুঁজছে। ওই দিক থেকে কেউ একজন বলে, ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। তো পরবর্তী সিনেই ভারুণকে দেখা যায় যে কিনা হসপিটালে এসেছিল তার ওই টেস্টার রিপোর্ট নেওয়ার জন্য, যেটা তাকে ডক্টর করতে বলেছিল, তার রক্তে তার বাবার সেই রোগটা আছে কিনা দেখার জন্য। তো ডক্টর এখানে ভারুণকে বলে, তোমার মধ্যেও সেই রোগটা আছে, তোমার বাবার থেকে এসেছে হবে, তবে চিন্তার বিষয় নেই, কিছু মেডিসিন আর কিছুদিন ফলো আপের মধ্যে থাকলেই সব কিছু একদম নর্মাল হয়ে যাবে। তো এই সব কিছু কালেক্ট করার পর ভারুণ বাসায় ফিরে আসে। তার মন অনেকটাই খারাপ হয়েছিল। তার মায়ের সেই ব্যাপার জিজ্ঞাসা করলে ভারুণ বলে, কি আর বলবো, মানুষ কতটা নিকৃষ্ট। একটা ঘটনার ব্যাপার আমি জানতে পারলাম, একটা লোক নিজের সন্তান এবং নিজ স্ত্রীকেই নিজের হাতে হত্যা করেছে। কতটা অমানুষ সে, কিভাবে সেই কাজটা করতে পারলো। ভারুণকে তার মা বাবা সান্ত্বনা দেয় যে বেটা দেখো, জীবনে অনেক কিছু হয়, এসব মাথা থেকে ঝেড়ে সামনের দিকে এগিয়ে যাও। তো কথায় কথায় এখানে ভারুণ জানতে পারে তার মা নাকি তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে, ওখানে কোনো একটা উৎসব আছে। ভারুণ অবশ্য বলে যে বাবার এমন হালতে তুমি গ্রামে চলে যাচ্ছ? তার মা বলে, কিছু করার নেই বেটা, প্রতি বছরই আমাদের এখান থেকে কোনো না কোনো কেউ একজনকে সেখানে যেতেই হয়। তো এবার যেহেতু তোর বাবা অসুস্থ আর তোকেও তার দেখাশোনা করতে হবে, তাই জন্য আমি যাচ্ছি বলে ভারুণের মা তাদের বিদায় জানিয়ে কয়েকদিনের জন্য গ্রামে চলে যায়। সিন শিফটের মধ্যরাতে ভারুণের মোবাইলে আননোন একটা নাম্বার থেকে একটা কল আসে, যেটা রিসিভ করতেই ওদিক থেকে কেউ একজন ভারুণকে বলে, তুমি হসপিটালে 1997 সালের মাহাতি নামের একটা পেশেন্টের ডিটেলস চেয়েছিলে, তার সব ডিটেলস আমার কাছে আছে, এরকম জায়গায় চলে আসো, এসে নিয়ে যাও। এখন ভারুণও মনে করে এ হয়তো হসপিটালের ওই ওয়ার্ড বয়টাই হবে, যাকে ভারুণ টাকা দিয়ে ফাইলটা খুঁজে রাখতে বলেছিল। এটা ভেবে সে পরবর্তী সিনেই লোকেশন মতো এসে হাজির, কিন্তু এইখানে আসতে ঘটে যায় আরেক কাণ্ড। কতগুলো লোক মিলে ভারুণকে চারদিক থেকে ঘিরে ধরেছে। ওই মুহূর্তে ভারুণের কানে ওই শব্দটা আবারও আসতে শুরু করে, অর্থাৎ ওই যে কেউ একজন তাকে সৈয়দনা বলে ডাকছে। এরই সাথে প্রত্যেকবারের মতো এখানে সব লোকগুলোকেই ভারুণ ত্রয়োদনের ক্যারেক্টারে দেখতে পাচ্ছে, অর্থাৎ এদের হাতে তার বিপদ। সত্যি হয়ও সেটাই, এই লোকগুলো তাকে মারার জন্য এসেছিল। ভারুণের উপর এরা হামলা করতে শুরু করলে ভারুণ তো কিছু বুঝে উঠতে পারছে না যে এরা তাকে মারতে কেন চাচ্ছে। তারপর যেমন তেমন করে সে নিজেকে বাঁচানোর জন্য এদের সাথে ফাইট শুরু করে দেয়। এই ফাইটে ভারুণ নিজেও আহত হয়, ওই লোকগুলোকেও অনেক মারধর করে। এরাও যখন দেখে তারা ভারুণের সাথে পেরে উঠতে পারছিল না, তাই এক পর্যায়ে গিয়ে মারধর খেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। ভারুণও কোনোরকম আহত অবস্থায় বাসায় ফিরে আসে, এসে দরজার জোরে জোরে কলিং বেল বাজাতে শুরু করে। কিন্তু এইখানে যখনই ভিতর থেকে তার বাবার দরজাটা খুলে, তখন এইখানে ভারুণ তার বাবাকেও ওই ত্রয়োদনের ক্যারেক্টারের মতো দেখতে পাচ্ছিল। ভারুণ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, কারণ এই সংকেত মানেই তো সামনের লোকটার দ্বারা তার বিপদ, যেমনটা ছোটবেলা থেকে তার সাথে হয়ে আসছিল। এখন এটা তার চোখের ভুলই হবে, এটা ভেবে ভারুণ কাউকে কিছু বলে না। প্রকাশ তাড়াতাড়ি ভারুণকে ভিতরে নিয়ে গিয়ে তার হাতে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেয়, জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর, এত রাতে কোথায় গেছিলি আর এরকম হালত পানি কোত্থেকে এলি। ভারুণ মিথ্যা একটা বলে দেয় যে তেমন কিছু না, একটা কাজের জন্য বাইরে গেছিলাম, কিছু ছিনতাইকারী এসে হামলা করেছে, ব্যাস এইটুকুই। প্রকাশ মন খারাপ করে বলে যে না না, আমি জানি এসব আমার জন্য হয়েছে, আমি তোদের বিপদের মুখে ঠেলে দিচ্ছি, কারণ ও যে আমি যে পলিটিক্সে পা রেখেছি, বেটা আজকালকার দিনে রাজনীতি না অনেকটা নোংরার পর্যায়ে চলে গেছে। ক্ষমতা হাসিল করার জন্য কে কোন দিক থেকে যে কীরকম চাল ছালে
ওটা বোঝা মুশকিল। তাই পরের বার থেকে বাসা থেকে বের হলেই সাবধানে বের হবি। এইসব বলে টলে প্রকাশ ভারুনকে ওষুধ লাগিয়ে দিয়ে তাকে ঘুমানোর জন্য তার রুমে পাঠিয়ে দেয়। কিন্তু এইদিকে তাদের বাসার বাইরে আমরা দেখতে পাই কালো পোশাক পরিহিত, মুখোশ দিয়ে ফেস কভার করে রাখা কেউ একজন তাদের বাসার ভিতরে ঢুকে পড়ছে। ভিতরে প্রকাশকে দেখা যায় সে তখনও ঘুমায়নি, বসে বসেই সবকিছু নিয়ে টেনশন করছিল। ভিতরের রুমে ভারুন তো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সেই মুহূর্তেই আবারও ওই আওয়াজটা তার কানে আসতে শুরু করে, অর্থাৎ সয়ুধনা। আওয়াজটা শুনতেই ভারুন ঘুম থেকে জেগে ওঠে। আর ঘুম থেকে জাগা মাত্রই ভারুন এখানে দেখতে পায় মুখোশ পরিহিত সেই লোকটা তার রুমে ঢুকে তার উপর হামলা করছে। ভারুন একদম ঠিক টাইমে জেগে ওঠায়, কোনো রকম নিজেকে সরিয়ে নিয়ে এই হামলা থেকে বেঁচে যায়। এরপর ভারুন একটা ছুরি নিয়ে পুরো বাসায় সেই লোকটাকে খুঁজতে শুরু করে যে তার উপর হামলা করতে এসেছিল। ওই মুহূর্তে পিছন থেকে কেউ একজন আসলে ভারুন আন্ধাধুন তার উপর হামলা করতে গেলে দেখা যায় ওটা ছিল তার বাবা প্রকাশই। ভুলবশত অন্ধকারের মধ্যে ভারুন তার বাবার হাতে একটু করে আঘাত করে দিয়েছে। ভারুন ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি তার বাবাকে সরি বলতে শুরু করে। তার বাবা বলে, কি করছো কি তুমি, এটা তোমার হাতে ছুরি কেন? ভারুন বলে, বাবা আমাদের বাসায় কেউ ঢুকে পড়েছে, আমার উপর হামলা করতে গেছিল সে, এখনও সে এইখানে আছে, আমি তাকেই খুঁজছি। প্রকাশ বলে, সত্যি তো, আমিও কোনো একটা শব্দ পেয়েই বাইরে চেক করার জন্য এসেছি। এসব বলতে বলতে ভারুন তার বাবার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। ঠিক ওই মুহূর্তেই ভারুন আবারও এখানে তার বাবাকে সেই ত্রয়োদনের রূপে দেখতে পাচ্ছে, অর্থাৎ তার সামনে তার বিপদ। ভারুন অবাক হচ্ছে তার বাবাকে কেন সে ত্রয়োদনের রূপে দেখতে পাচ্ছে, তার বাবার দ্বারা এবার তার কী বিপদ হতে পারে। এইসবের মাঝে প্রকাশ ভারুনকে পিছনের দিকে ইশারা করে যে তোর পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভারুন ধীরে ধীরে ছুরিটা নিয়ে পিছনের লোকটাকে মারতে যাবে কি, তখনই পিছনে সেই লোকটা কিছু একটা দিয়ে ভারুনের মাথায় আঘাত করে ভারুন জায়গায় বেহুশ। এমনকি সাথে সাথে এটাও দেখা যায় প্রকাশের গলায়ও কেউ একজন ছুরি দিয়ে আঘাত করে দিয়েছে, ফলে প্রকাশ জায়গায় মারা যায়। এইসব করার পর ওইখানে যে মাস্ক পরা লোকটা ঢুকেছিল ভারুনদের উপর হামলা করার জন্য, পর সে ওইখান থেকে যেতে যেতে অজ্ঞান হয়ে পড়ে থাকা ভারুনের কানে কানে ওই নামটা বলতে শুরু করে, সয়ুধনা। নামটা বলেই সে ওইখান থেকে চলে যায়, নামটা বলেই সে সেখান থেকে চলে যায়। এর পরবর্তী সিনেই প্রকাশের এরকম মৃত্যুর খবরটা সব দিকে ছড়িয়ে পড়ে। অবশ্য প্রকাশের এরকম মার্ডারের সন্দেহ পুরোপুরি তার নিজের ছেলে ভারুনের উপরেই, কারণ পুলিশ তদন্ত করে ঘটনাস্থল থেকে ভারুনের বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ কালেক্ট করেছে। যেমন যে ছুরিটা দিয়ে প্রকাশকে মারা হয়েছে সেটাতে ভারুনের ফিঙ্গারপ্রিন্ট, ওইখানে তার উপস্থিতি, এই সব কিছু আর কি। ভারুনকে তার বাবার খুনি ভেবে পুলিশরা তাকে গ্রেপ্তার করে নেয়। অবশ্য ভারুনের মা এবং স্বামীতা এটা কিছুতে বিশ্বাস করছে না যে ভারুন এমনটা করতে পারে। থানায় এসে ভারুনের মা তাদের পরিচিত সেই পুলিশ ইন্সপেক্টর ভূষণকে বারবার রিকোয়েস্ট করে যে কোনো মূল্যেই ভারুনকে যেন ছাড়ার ব্যবস্থা করে দেয়। ভূষণ বলে, দেখুন এটা আমিও মানছি যে ভারুন এটা করেনি, সে এমনটা করতে পারে না, কিন্তু কি আর করব, সব প্রমাণই যে তার বিরুদ্ধে বলছে। পুরো ঘটনাস্থলে শুধুমাত্র তারই উপস্থিতির চিহ্ন পাওয়া গেছে। দেখুন তারপর আমি চেষ্টা করব ভারুনকে ছাড়ানোর জন্য কিছু একটা করার। তো এরপর ভারুনকে ডেকে ভূষণ একটা বিষয় শিখিয়ে দেয় যে দেখো তুমি কোর্টে এটাই বলবে যে কাল রাতে তোমাদের বাসায় একটা চোর ঢুকেছিল, সে চোরটাই হামলা করে তোমার বাবাকে মেরে দিয়েছে, তোমার উপরও হামলা করে সেখান থেকে পালিয়ে যায়। ভারুন বলে, আরে আঙ্কেল এমনটাই তো, সত্যি তো এমনটাই হয়েছে। প্রথমে এরা বাইরেও আমার উপর হামলা করেছিল অনেকবার, এরপর বাসায় এসেও, এখন বাবাকে মেরে দিয়ে চলে গেল। আর পুরো দুষ্টা যেন আমার উপর চলে আসে ওরকম করে সাজিয়ে দিয়েছে। আর এসবের মধ্যে আমি যখন অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তখন ওই সয়ুধনা নামটা আমি বারবার শুনতে পাচ্ছিলাম, যেটা ছোটবেলা থেকে আমার কানে আসে। ভূষণরা ভারুনের কথায় তেমন কোনো গুরুত্ব দেয় না, বলে ছোটবেলার এইসব ছেলে মানুষগুলো তোমার আবার শুরু করেছ, দেখো আমি যেরকমটা বলছি ওরকমটাই করো, তাহলে তোমাকে বাঁচানো যাবে। ভারুন বারবার তাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছে যে এইরকমটা হয়েছে। এক পর্যায়ে ভারুনকে তার মাও বলে, দেখ তুই চুপ থাক, ভূষণ আঙ্কেল যেমনটা বলছে ওরকমটাই কর। ভারুন তার মাকেও বোঝানোর চেষ্টা করে যে দেখো আমি বাবাকেও সয়ুধনের গেটআপে দেখতে পেয়েছিলাম। এইসব এক পর্যায়ে তার মা রেগে গিয়ে ভারুনকে খোঁসে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যাতে অবশ্য ভারুন অনেকটাই কষ্ট পায়। ভূষণ যেমন তেমন করে ভারুনের বেল তো করিয়ে দেয়, তবে ভারুন বাইরে এসে আর কারোর সাথে তেমন কোনো কথাই বলে না, মানে সে মনে মনে অনেক কষ্ট পেয়েছে। স্বামীতা ভারুনকে অনেকবার কল করে অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ভারুন তাকেও ইগনোর করছে। এক পর্যায়ে স্বামীতা সুজা ভারুনের বাসায় চলে আসে, জুড়ে তাকে জড়িয়ে ধরে বলে, ভারুন কেউ তোমায় বিশ্বাস করুক বা না করুক আমি তোমায় বিশ্বাস করি, কারণ ওই যে আমি যে তোমায় ভালোবাসি। এই বলে স্বামীতা ভারুনকে প্রপোজ করে দেয়, বলে এখনো কিছুই হয়নি,
তুমি চাইলে আমরা এই রহস্যটার সমাধান করতে পারবো। এসবের পিছনে কে রয়েছে, কেন হচ্ছে এরকমটা, ওটা বের করতে পারবো। সামিতার এইসব শোনার পর ভারুনও নতুন করে আবার সাহস ফিরে পায়। প্রথমতেই তার বাবার বিপরীতে তাদের পার্টিতে ও যে লোকটাকে সিলেক্ট করা হয়েছিল না, রেড্ডি, ভারুন তাকে গিয়ে ধরে। অর্থাৎ প্রকাশের উপর প্রথম হামলা থেকেই এই রেড্ডির উপরে তাদের সন্দেহ ছিল। এসে রেড্ডিকে বলতে শুরু করে, তুমি আমার বাবাকে কেন মেরেছ? রেড্ডি তাদের আবারও সেরকমটা বলে যায় যেরকমটা একদিন হসপিটালও বলেছিল, যে তোমার বাবার হত্যার পিছনে আমার কোনো হাত নেই। দেখো বেটা, আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। শুনো, তোমায় আমি একটা পরামর্শ দিচ্ছি। ওই দিন প্রথমবার যে লোকটা তোমার বাবার উপর ছুরি দিয়ে হামলা করেছিল না, তার চেহারা তো তুমি দেখতে পেয়েছিলে। আগে তাকে খুঁজে বের করো। তাকে খুঁজে বের করতে পারলেই তোমার সামনে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। রেড্ডির কাছ থেকে এসব শোনার পর ভারুনের তার উপর যে সন্দেহটা ছিল ওটা দূর হয়ে যায়। কারণ রেড্ডি তাকে যে পরামর্শটা দিয়েছে ওটা একদমই সঠিক। এরই সাথে রেড্ডি এখানে ভারুনকে আরও একটা বিষয় বলে যে যেদিন তোমার বাবার মার্ডার হয়েছে ওই দিন তোমরা বাসায় শুধুমাত্র দুজনই ছিলে। পুরো বাসা খালি ছিল, এমনকি তোমার মাও বাপের বাড়ি চলে গেছিল। সব চাকর বাকরদেরকেও ওই দিন ছুটি দিয়ে দিয়েছিল। বাসার সিসি ক্যামেরা কাজ করছিল না, কোনো দারোয়ান ছিল না, কোনো সিকিউরিটি ছিল না। হঠাৎ এই সব কিছু না থাকার পিছনে কে থাকতে পারে? কোনো ভিতরের কারো হাত নয় তো? এখন এই প্রশ্নটা ভারুনকে চিন্তার মধ্যে ফেলে দেয়। এসব কিছু তো একমাত্র কোনো বাসার ভিতরের কেউই করতে পারবে। ঘুরে ফিরে প্রথমে তার সন্দেহটা যায় তার নিজের মায়ের উপরেই, কারণ তার মা ওই দিন বাপের বাড়ি চলে গেছিল। এরই সাথে সে বাসার সিকিউরিটি গার্ডকেও সাথে নিয়ে চলে যায়। ভারুন বিষয়টা কনফার্ম করার জন্য তাড়াতাড়ি বাসায় ফিরে এসে সিকিউরিটি গার্ডটাকে জিজ্ঞাসা করে যে ওই দিন রাতে তুমি কোথায় ছিলে। সিকিউরিটি গার্ডও তাকে সেটাই বলে যে ম্যাম সাবি তো আমাকে ওনার সাথে গ্রামের বাড়িতে নিয়ে গেছিলেন ওনার সেফটির জন্যই। এখন এই বিষয়ে ভারুনের তার মায়ের উপর সন্দেহটা আরও মজবুত হয়ে যায়। ভারুন এবং সামিতা স্টুডিওতে বসে এসব নিয়ে কথাবার্তা বলছিল। ঠিক তখনই ভারুনের সামনে দিয়ে তার এক বন্ধু একটা লাগেজ টানতে টানতে নিয়ে যাওয়ার সময় এই শব্দটা শুনে ভারুনের মনে পড়ে এই রকমের লাগেজ টানার শব্দটা সে ও রাতেও শুনেছিল, যখন সে ওই লোকটা তাকে এবং তার বাবাকে মেরে চলে যাচ্ছিল। সেও যাওয়ার সময় এইরকমের একটা লাগেজ টেনে টেনে নিয়ে যাচ্ছিল। ভারুনের মনে পড়ে কয়েকদিন আগেই একটা লোক ভারুনের বাবার কাছে এসেছিল একটা লাগেজ নিয়ে, যেটা সে তার বাবার কাছে রেখে চলে যায়। ভারুন তাড়াতাড়ি তার বাবার যে অ্যাসিস্ট্যান্টটা ছিল তার কাছে ছুটে যায়, গিয়ে তাকে ওই লাগেজটার ব্যাপারে জিজ্ঞাসা করে। অ্যাসিস্ট্যান্টটা বলে, বেটা সেটা তো তোমার বাবার রুমে ছিল। কিন্তু এখানে ভারুনরা পুরো বাসা তন্ন তন্ন করে খোঁজার পরও লাগেজটা পায় না। ভারুন জানতে পারে সেই লাগেজের ভিতর আসলে পার্টি ফান্ডের টাকা ছিল, যার অঙ্ক ছিল 5 কোটি। শুনে ভারুন তো একদমই শক। তার মানে ওই কিলার তাকে এবং তার বাবাকে মেরে সে টাকাগুলো নিয়ে গেছে। সাথে সাথে ভারুন ঘটনাটা গিয়ে তার পুলিশ অফিসার আঙ্কেল ভূষণকে জানায়। আর সব শুনে ভূষণও একদমই অবাক। ভারুনকে বলতে শুরু করে যে বেটা সরি, আমি ওই দিন তোমার কথা বিশ্বাস করিনি। এখন যে টাকা মিসিংয়ের বিষয়টা সামনে আসলো এটাতে আমার বিশ্বাস হচ্ছে যে এটা কোনো চোরেরই কাজ। আমার মনে হয় কি জানো, এটা তোমার পরিচিত তোমার বাসার মধ্য থেকে কারো কাজ হবে। কারণ বাসায় কোনো সিকিউরিটি না থাকা, সিসি ক্যামেরা কাজ না করা, ঘটনার সময় এত বড় একটা বাসায় শুধুমাত্র তোমরা দুজনই থাকা, সব কেমন যেন একটু গর্ব লাগছে না? এইসব জানার পর ভারুন তাদের পরিচিত এক ডক্টর আঙ্কেলের সাথে গিয়ে দেখা করে। মূলত এই ডক্টরটা ছিল তার বাবার বন্ধু। ওই যে পার্টি ফান্ডের সেই টাকাগুলোর কথা এই ডক্টরটাও জানতো। তাই ভারুনের এই ডক্টরের উপরে সন্দেহ যে কোনো এই কাজটা করেনি তো। তবে ভারুনের সন্দেহের ব্যাপারে বুঝতে পেরে ডক্টরটা ভারুনকে বলে যে বেটা দেখো, তোমার বাবা আর আমি একদম ছোটবেলারই বন্ধু। তোমার বাবা আমাকে অনেক সময় অনেক সাহায্য করেছে, আর আমি এখন তোমার বাবাকে সাহায্য করছি। ইলেকশন আসার জন্য আমি তোমার বাবাকে সেই ফান্ডগুলোর ব্যবস্থা করে দিয়েছিলাম। আর বোকা, তুমি এখন আমাকে সন্দেহ করছো? এখন আমি যদি উল্টো তোমার উপরে দোষ দিই যে টাকাগুলোর জন্য তুমি তোমার বাবাকে হত্যা করেছ? আমি প্রকাশকে আগেও বলেছিলাম তোমার মতো একজন অনাথের উপর যাতে ভরসা না করে। এই কথা শুনে ভারুনের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থা। কারণ সে জানতে পারে এতদিন যাদের সে নিজের মা বাবা মনে করে আসছিল তারা আসলে নাকি তার নিজের মা বাবা না। ভারুনকে নাকি একটা অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করা হয়েছে। তবে এটা সে কিছুতে বিশ্বাস করতে পারছে না, যার জন্য সে তার পুলিশ আঙ্কেল ভূষণের সাথে গিয়েও এই বিষয়ে কথা বলে। তো ভূষণও এখানে ভারুনকে বলে যে এটা সত্যি। বিয়ের পর তোমার বাবা মা জানতে পারে যে তাদের সন্তান হবে না, তখন তারা সেই ছোটবেলা থেকেই অনাথ আশ্রম থেকে তোমাকে অ্যাডপ্ট করে নিয়ে যায়, নিজের সন্তানের মতোই তোমাকে লালন পালন করে তোলে। তো এই সত্যটা জানার পর ভারুনের অনেক মন খারাপ হয়ে যায়। তবে একটা বিষয় নিয়ে তার বেশি মন খারাপ হয়, যেটা ছিল সে যে তার মায়ের উপর সন্দেহ করছিল আসলে সেটা পুরোপুরি ভুল ছিল।
কারণ যে মা তার মতো একটা অনাথ ছেলেকে এত বছর ধরে লালন পালন করেছে, কখনো তাকে এটা বুঝতে এবং জানতেই দেয়নি সে যে একজন অনাথ, তাহলে সে মা কিভাবে তার উপর আঘাত করতে পারে। ভারুন সাথে সাথে বাসায় গিয়ে তার মাকে জোরে জড়িয়ে ধরে, সাথে তাকে সরিও বলে, এতদিন তার সাথে কথা বলেনি এই জন্যই। ওই অনাথ আশ্রমে খোঁজ নেওয়ার পর, অর্থাৎ যেখান থেকে ভারুনকে অ্যাডপ্ট করেছিল, সেইখানে তাদের সব কিছু ক্লিয়ার হয়ে যায়। এইখানে জানা যায় ভারুন আসলে অন্য কেউ না, ভারুন হচ্ছে ওই মাহাতিরই ছেলে, যার গল্প নিয়ে স্বামী তারা শর্ট ফিল্ম বানিয়েছিল। ওই যে হসপিটালে একটা লোক তার বউ এবং বাচ্চাকে মারতে যাচ্ছিল না, তো মাহাতির তখন কোনোরকম করে তার ছেলেকে বাঁচিয়ে নার্সের হাতে তুলে দিয়েছিল। নার্স তখন সেই বাচ্চাকে এই অনাথ আশ্রমে দিয়ে গেছিল, আর সেই বাচ্চা ছিল হচ্ছে ভারুনই। ভারুনের আসল মা ছিল হচ্ছে মাহাতি। পরে ভারুনকে তার পালিত মা বাবা সেইখান থেকে অ্যাডপ্ট করে নিয়ে যায়। এইসব শুনে ভারুনের অনেক কষ্ট লাগে যে তার জন্মের সময় তার জন্মদাতা বাবাই তাকে এবং তার মাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। তার মাকে তো মেরে দিয়েছিলই, কিন্তু ভারুন তার মায়ের জন্য এখনো বেঁচে আছে। মূলত এই জন্য হয়তো ওই দিন স্ক্রিনে ওই শর্ট ফিল্মটা দেখার সময় অ্যাক্টিং করা ক্যারেক্টারটা দেখে ভারুন তাকে থ্রুইদনের রূপে দেখেছিল, যেহেতু সেটা তার গল্পের সাথে জড়িত আর তার নিজের বাবা এমনটা করেছে এজন্যই। তবে ভারুনকে এখন এইটাই খুঁজে বের করতে হবে যে তার মায়ের সাথে কেন এরকমটা হয়েছে। এটা জানতে হলে ভারুনকে হসপিটালের সেই 1997 সালের রেকর্ড বইটা চেক করতে হবে। সাথে সাথে ভারুনরা সেই হসপিটাল গিয়ে হাজির। এবার কোনোরকম করে 1997 সালের হসপিটালের সেই রেকর্ড বইটা হাসিল করে ভারুন সেটাতে চেক করতে শুরু করলেই দেখে যে পেজের মধ্যে তার মায়ের রেকর্ডটা ছিল ওটা কেউ ছিঁড়ে নিয়ে গেছে। ভারুনরা তো বোঝা যায় তারা এখানে আসার আগে আগেই কেউ প্রমাণ মেটানোর জন্য এটা ছিঁড়ে নিয়ে গেছে। মন খারাপ করে ভারুন ওইখানে বসে পড়ে। তখনই তার আরও একটা কথা মনে পড়ে। রূপার মায়ের সেই ডায়েরিতে গল্পটা পড়ার সময় ভারুন এটা দেখতে পেয়েছিল, সেখানে তার মা মাহাতির ব্যাপারে লেখা ছিল মাহাতি একজন ক্লাসিক্যাল ডান্সার ছিল। ব্যাস, সাথে সাথে ভারুন এবং সামিতা মিলে এরকমই পুরনো কিছু ক্লাসিক্যাল ডান্স একাডেমিতে গিয়ে সেখানে তার মায়ের ব্যাপারে অর্থাৎ মাহাতির ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। অনেকজনের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পরও তারা কিছু পাচ্ছে না। আর এভাবেই অবশেষে গিয়ে একটা বৃদ্ধ মহিলার কাছ থেকে ভারুন তার মা মাহাতির ব্যাপারে কিছু ইনফরমেশন পেয়ে যায়। বৃদ্ধ মহিলাটা জানায়, হ্যাঁ, মাহাতি আমাদের একাডেমিতে ডান্স শেখাতো তো বটে, কিন্তু যখনই তার বিয়ে ঠিক হয় তখনই সে একাডেমি ছেড়ে চলে যায়। তার কিছু জিনিসপত্র এখানে রয়ে গেছিল। বৃদ্ধ মহিলাটা ভারুনকে তার মায়ের জিনিসে সে বক্সটা এনে দেয়, যেটা খুলতেই ভারুন এখানে তার মায়ের কিছু জিনিস দেখতে পায়, সাথে তার মায়ের একটা ফটো। প্রথমবারের মতো নিজের জন্মদাতা মাকে দেখতে পেয়ে ভারুনের তো খুশির কোনো ঠিকানাই নেই। ভারুন তার মায়ের সব জিনিসগুলো তার সাথে নিয়ে আসে। এরপর এক এক করে সবগুলো চেক করতেই সে আরও ইমোশনাল হয়ে যায় যখন দেখতে পায় জিনিসগুলোর মধ্যে একটা বাচ্চার সুইটারও বানানো ছিল। অর্থাৎ মাহাতি আগে থেকেই অনেক আশা করে তার সন্তানের জন্য এই সুইটারটা বানিয়ে রেখেছিল, কিন্তু কে জানতো নিয়তি তার সাথে এমনটা করবে। ভারুন দেখতে পায় এই সুইটারের মধ্যেই সুতা দিয়ে অনেক সুন্দর করেই সেই সৈয়দনা নামটা আঁকা ছিল, যে নামটা এতদিন বারবার তার কানে আসতো। অর্থাৎ আসলে মাহাতি চেয়েছিল তার ছেলে জন্মানোর পর সে তার নাম রাখবে সৈয়দনা, কিন্তু সেটা আর হয়নি। তবে ভারুন বুঝতে পারে তার মা মারা গেলেও সে তার রক্ষার জন্য সবসময় তার সাথে ছিল। এই জন্য যখনই তার বিপদ হতো সে তার কানে এই সৈয়দনা নামে ডাকটা শুনতে পেত, যেটার মাধ্যমে তার মাই তাকে সতর্ক করে আসছে। যাই হোক, এইভাবে জিনিসগুলো চেক করতে করতে ভারুন এখানে আরও একটা ক্লু খুঁজে পায়, যেটা ছিল একটা নাটক মণ্ডলীর ব্যাপারে। ভারুন এবং সামিতার সাথে সাথেই সেই নাটক মণ্ডলীতে গিয়ে সেইখানে তাদেরকে মাহাতির ব্যাপার জিজ্ঞাসা করতে শুরু করলে একজন মাহাতির নাম শুনে এবং ভারুনকে দেখে সেইখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ভারুনের সাথে সাথে লোকটার পিছনে লেগে যায়। দুজনের মধ্যে অনেক লম্বা একটা চেজিং হয়, অনেক হাতাহাতিও হয়, যার এক পর্যায়ে গিয়ে সেই লোকটার মুখ থেকে মেকআপটা সরতেই দেখা যায় এই লোক অন্য কেউ না। ওই দিন প্রথমবার ছুরি দিয়ে যে লোকটা ভারুনের বাবা প্রকাশের উপর হামলা করেছিল এই লোক সেই ছিল। এমনকি ওই দিন রাতের বেলাও এই লোকই ভারুনকে মাহাতির ডিটেলস দিবে বলে ডেকে নিয়ে গিয়ে তার উপর হামলা করেছিল। ভারুন লোকটাকে ধরতে যাবে কি, কিন্তু এ ভারুনের উপর হামলা করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভারুন হাতে অনেক ব্যথা পাওয়ায় সামিতা তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে আসে। ডক্টরও ভারুনের ব্যান্ডেজ করার পর তাকে বলে, আমি যে তোমাকে ওষুধ লিখে দিয়েছিলাম তোমার ওই রক্তের সমস্যার জন্য, সেগুলো কি খাচ্ছ না? ভারুন বলে, না, এখনও তো সেগুলো খাচ্ছি না, কোনো কি সমস্যা হবে কি? ডক্টর বলে, আরে বেটা দেখো, এটা তোমার বাবার ডিএনএ থেকেই তোমার ভিতরে এসেছে, যার জন্য তো এখন হাতে ছোটোখাটো একটা আঘাত লেগেই তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, আর ক্ষতটাও শুকাতে অনেক টাইম লেগে যাবে। এইসব বলে ডক্টর ভারুনকে ওষুধগুলো খাওয়ার পরামর্শ দিয়ে চলে তো যায়, কিন্তু এইখানে ভারুনের মাথায় একটা বিষয় কড়া নাড়ে।
যেটা হচ্ছে বারণ তো ছিল তার বাবা মায়ের পালিত সন্তান, তাকে অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করা হয়েছে। তাহলে তার ভিতর প্রকাশের ডিএনএ থেকে সে রোগটা কিভাবে আসতে পারে? কারণ সে তো আর প্রকাশের নিজের সন্তান না, তাকে তো অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করা হয়েছিল। বারণ সন্দেহ করে ডক্টরকে আবারও সেই টেস্টটা করাতে বলে। কথা মতো ডক্টরও আবারও টেস্টটা করিয়ে বারণকে রিপোর্ট দিয়ে বলে যে বেটা, আমি ভুল বলতে পারি কিন্তু রিপোর্ট কখনো ভুল হতে পারে না। তোমার বাবা প্রকাশের থেকে তোমার ভিতরেও এই রোগটা এসেছে। এখন এইসব জানার পর বারণের সন্দেহ হতে শুরু করে কোনো তার পালিত বাবা সেই প্রকাশই তার আসল বাবা নয় তো, যেই তার মা মাহাতিকে হসপিটাল মেরে দিয়েছিল। মাথার ওপর জোর দিতেই এবং এদিক সেদিক থেকে পাওয়া ক্লুগুলো এক জায়গায় করতেই বারণ এখানে বিষয়টা মিলিয়েই নেয় যে আসলে এটা সত্যি, প্রকাশই হচ্ছে বারণের সেই আসল বাবাই। মূলত যার জন্য বারণ প্রকাশকে মাঝে মধ্যে ত্রয়োদনের রূপে দেখতে পেত। এইখান থেকে সিনেমাদের 1997 সালে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আসল ঘটনা কি সেটা দেখানোর জন্য। প্রকাশ যখন মঞ্চে ত্রয়োদনের নাটক করত তখন তার নাটক মণ্ডলীতে তার বউ মাহাতিও তার সাথে কাজ করত। অর্থাৎ ওই সময় মাহাতি এবং প্রকাশের বিয়ে হয়ে গেছিল। প্রকাশ এত সুন্দর করে নাটকগুলো করত, এক গ্রাম থেকে অন্য গ্রামে, অন্য গ্রাম থেকে আরেক গ্রামে তার প্রশংসার নাম ছড়িয়ে পড়েছিল। ফলে অনেক দূর দূরান্ত থেকেই মানুষ তার নাটক দেখতে আসতো। যেখানে একদিন এসেছিল রাজাম্মা, অর্থাৎ বারণের বর্তমানের পালিত সেই মাটা। এই রাজাম্মা ছিল অনেক পয়সাওয়ালা এবং গ্রামের সারপাঞ্চের মেয়ে। মাহাতির সাথেও তার আগে থেকে একটু আধটু সম্পর্ক রয়েছে। একদিন তারা একসাথে কথা বলছিল। নাটক শেষ করে ওখানে প্রকাশ এসে হাজির। এদিকে প্রকাশ তো তার মেকআপ করছে। মাহাতি এখানে কথায় কথায় রাজাম্মাকে জিজ্ঞাসা করছিল, তোমার না বিয়ের কথাবার্তা চলছে, তো কি ছেলেকে পছন্দ হয়েছে কি? রাজাম্মা বলে, আর কই, একদমই পছন্দ হয়নি, যার জন্য বিয়েটা ভেঙে দিয়েছি। মাহাতি জিজ্ঞাসা করে, তাইলে তাইলে তোমার কেমন ছেলে পছন্দ? রাজাম্মা মজা করে ইশারায় বলে, তোমার স্বামীর মতোই আর কি। তোমার স্বামী প্রকাশ অনেক সৎ এবং অনেক ভালো একটা ছেলে, তোমাকে অনেক খুশিতে রেখেছে সে। তার মতো একটা ছেলে পেলে আমি না করব না, সাথে সাথে বিয়ের পিড়িতে বসে যাব। এখন পাশে থেকে এদের এইসব কথাগুলো শুনে প্রকাশ মুচকে মুচকে হাসতে শুরু করে। আর দেখে মনে হয় তার ভিতরও যেন এক রকমের একটা লোভ লালসা ঢুকে গেছিল। কারণ ও যে রাজাম্মা ছিল গ্রামের সারপাঞ্চের মেয়ে। যাই হোক, ওই দিন রাতে প্রকাশ এবং মাহাতির মধ্যে একটা মনোমালিন্য হয়। কারণ তারা নাটক করে যে টাকাগুলো পেত ওগুলো দিয়ে অনেক দুটানার মধ্যে তাদের সংসার চালাতে হয়। এর সাথে আবার মাহাতি তো ছিল এখন প্রেগনেন্ট। কয়েকদিন পর তাদের সন্তানও আসবে, তখন তো আরও সমস্যা হয়ে যাবে। তাই প্রকাশ বলছি কি, এই নাটক ছেড়ে তুমি ভালো একটা চাকরি ধরলেই তো পারো, এদের 2-1 টাকা বেশি কামাতে পারবে। এটা শুনে প্রকাশের মাথা গরম হয়ে যায়, কারণ সে এই নাটক করাটা অনেক বেশি পছন্দ করে। তার রক্তের সাথে যেন মিশে গেছিল। তবে এখন প্রকাশকে এমন কিছু একটা করতে হবে যেন তার হালত আর এমন গরিবের মতো না পার হয়, যেন সে অনেকগুলো টাকার মালিক হয়। ও যে তার ভিতরে একটা লোভ ঢুকে গেছিল না, এই জন্য প্রকাশের মাথায় এখন এই চিন্তাগুলো ছাড়া আর কিছু আসছিল না। এইভাবে কিছুদিন পার হতেই মাহাতির প্রসব বেদনা উঠলে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হলে সে একটা বাচ্চার জন্ম দেয়। কিন্তু ডক্টর প্রকাশকে এসে জানায় বাচ্চাটা নাকি নড়াচড়া করছে না, অর্থাৎ মৃত জন্ম হয়েছে। এসব শোনার পর ওইখানে দাঁড়িয়ে প্রকাশ একটা প্ল্যান বানাতে শুরু করে, যেটা হচ্ছে মাহাতিকে সে মেরে দিবে। বলতেই দেরি, মাহাতির কাছে গিয়ে সে তার ভিতর কিছু একটা ইনজেক্ট করে দেয়, যাতে ধীরে ধীরে মাহাতি মরে যায়। সাথে প্রকাশ তাকে বলে যে মাহাতি আমার কিছু করার নেই, তোমাকে শেষ করে দেওয়ার পর আমি তোমার বান্ধবী সেই রাজাম্মাকে বিয়ে করে নিব। সে যেহেতু অনেক টাকাওয়ালা সারপাঞ্চের মেয়ে, তাই আমার হালতও আর গরিবের মতো পার হবে না। এইসব শুনে মাহাতির মন ভেঙে ছুড়ে একেবারে চুরমার। তার নিজের সামনে প্রকাশ তাকে কত বড় ধোকা দিয়ে দিল। মাহাতি আরও কষ্ট পায় যখন সে জানতে পারে তার বাচ্চা মৃত জন্ম হয়েছে। এইসব বলে টলে প্রকাশ তো সেখান থেকে চলে যায়। মাহাতি অজুরে কাঁদতে থাকে। শেষবারের মতো সে তার বাচ্চাকে একবার দেখে যেতে চায়। অনেক কষ্টে সে রুম থেকে বের হতে চাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে মূলত সেই নার্সের সাথে তার দেখা হয়। মাহাতিকে এমন হালতে দেখে নার্স যখন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তখন মাহাতি তাকে পুরো ঘটনাটা খুলে বলে। মাহাতির সাথে যে তার স্বামী কত বড় ধোঁকা করেছে এই সব কিছু জানলেও নার্স এটা জানতে পারেননি যে তার স্বামীটা কে ছিল, কারণ প্রকাশ ততক্ষণে হসপিটাল থেকে চলে গেছিল। নার্সকে মাহাতি অনেক জোরাজোরি করাতে এক পর্যায়ে গিয়ে নার্সও মাহাতির মৃত বাচ্চাকে তার কুলে এনে দেয়। মাহাতি শেষবারের মতো তার সন্তানকে কুলে নিয়ে আদর করছিল। তার নাম ধরে ধরে ডাকছে, অর্থাৎ সয়ুধনা সয়ুধনা বলে। মাহাতি চেয়েছিল তার সন্তানের নাম রাখবে সয়ুধনা। এভাবে বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে মাহাতি যখন কান্না করছিল, তখনই তার চোখের পানির একটা ফোঁটা যখনই বাচ্চাটার উপর পড়ে, সাথে সাথেই অলৌকিকভাবে বাচ্চাটা জীবিত হয়ে যায়। এখন এই দৃশ্য দেখে একদিকে মাহাতি তো অনেক খুশি, আবার এদিকে তার অনেক কষ্টও হচ্ছে, কারণ একটু পরে যে সে মারা যেতে চলেছে।
তাই জন্য মাহাতি এখানে সেই নার্সের হাতে বাচ্চাটিকে তুলে দিয়ে বলে যে দয়া করে আমার বাচ্চাকে তুমি বাঁচিয়ে নাও, তাকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমার স্বামী তাকেও মেরে দিবে। কথা মতো নার্সও সেটাই করে। এরপর সে বাচ্চাকে নিয়ে গিয়ে অনাথ আশ্রমে দিয়ে দিয়েছিল। অন্যদিকে এইসব করার পর প্রকাশ ধীরে ধীরে ও রাজাম্মাকে পটিয়ে নিয়েছিল। সবার সামনে এটাই নাটক করে যে তার বউ হসপিটালে দুর্ঘটনাবশত মারা গেছে। রাজাম্মারাও তার কথায় বিশ্বাস করে তাকে বিয়ে করে নেয়। তবে বিয়ের কয়েক মাস পরে তারা জানতে পারে রাজাম্মা নাকি মা হতে পারবে না, যার জন্য তারা সিদ্ধান্ত নেয় অনাথ আশ্রম থেকেই তারা একটা বাচ্চা অ্যাডপ্ট করবে। ঘুরে ফিরে ভাগ্য তাদের ওই অনাথ আশ্রমটিতে নিয়ে যায় যেখানে নার্স মাহাতির বাচ্চাকে অর্থাৎ ভারুণকে রেখে গিয়েছিল। এমনকি ভাগ্যক্রমে প্রকাশ এবং রাজাম্মা সেই বাচ্চাটিকে অ্যাডপ্ট করে, যেটা প্রকাশের আসল বাচ্চায় ছিল ভারুণ সয়ুধনা। মূলত এভাবে পুরো ঘটনাটা ভারুণের সামনে পরিষ্কার হয় আর কি। সিন প্রেজেন্টে সবকিছু জানার পর ভারুণ তাদের সে পরিচিত পুলিশ ইন্সপেক্টর ভূষণ আঙ্কেলের কাছে এসে হাজির। ভারুণ ভূষণকে সবকিছু জানিয়ে বলতে শুরু করে, আমার ও যে রক্তের টেস্টের রিপোর্টটা থেকে ক্লিয়ার হয়েছিল যে প্রকাশে আমার আসল বাবা, তার ডিএনএ থেকে আমার ভিতরে রক্তের সমস্যাটা ঢুকেছিল। এই রিপোর্ট আসার আগ পর্যন্ত আমার বাবা এটা জানতো না যে আমি যে তার আসল সন্তান, মাহাতির সন্তান। যখনই আমার রিপোর্টের ব্যাপারে সে জানতে পারে তখনই বিষয়টা তার পরিষ্কার হয়। আর সে ভয় পেতে শুরু করে যদি রিপোর্টটা এখন আমার মায়ের সামনে অর্থাৎ রাজাম্মার সামনে চলে আসে তাহলে সে তো সন্দেহ করবে, বাচ্চা তো অ্যাডপ্ট নিয়েছে তারা অনাথ আশ্রম থেকে, তাহলে তার ডিএনএ কিভাবে প্রকাশের সাথে মিলতে পারে। মূলত এই জন্য আমার বাবা আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যই আমার উপর বারবার হামলা করিয়েছিল। এইসব জেনে এবং শুনে ভূষণও একদমই শখ। বলে, তোমার বাবার সাথে আমার 25 বছরের সম্পর্ক, কখনো আমি এটা কল্পনা করিনি যে সে এমনটা করতে পারে। ভারুণ তাকে নাটক মণ্ডলীর ওই লোকটার ব্যাপারে জানায় যে তার উপর হামলা করেছিল, যে ওকে ধরলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ভূষণও সাথে সাথে খুশ নিয়ে সেই লোকটার পিছনে লেগে যায়, এমনকি এক পর্যায়ে গিয়ে তাকে ধরেও নেয়। এরপর তাকে জিজ্ঞাসা করে যে বলো, প্রথমে প্রকাশকে এরপর তার ছেলে ভারুণকে কেন মারতে চেয়েছিলে তুমি? লোকটা বলে, প্রকাশ স্যার আমার অনেক পূর্ব পরিচিত, ওই দিন মরা বাড়িতে ওনার উপর আমি ছুরি দিয়ে হামলা করেছিলাম, ওটা পুরোটাই প্রকাশ স্যারের প্ল্যান ছিল, যাতে করে তার উপর এইভাবে হামলা হলে সে মানুষদের অনেক সিম্পেথি পাবে, যেটা কাজে লাগিয়ে সে পলিটিক্সের নমিনেশনও পেতে পারে। প্ল্যান মতো আমিও তাকে সেফ জায়গাতেই মেরেছিলাম। এরপর কয়েকদিন পর গিয়ে উনি আমাকে তার ছেলের উপরও হামলা করতে বলে, কথা মতো আমিও সেটাই করেছি, কিন্তু বারবার সে বেঁচে যায়। কিন্তু বিশ্বাস করুন এখন প্রকাশের মৃত্যুতে আমার কোনো হাত নেই। এই বলেই এ ভূষণের সাথে হস্তাদস্তি করে এখান থেকে পালাতে যাচ্ছিল কি তখনই দুর্ভাগ্যবশত উপর থেকে নিচে পড়ে লোকটা জায়গায় শেষ। একটু পর ভারুণ সেইখানে আসলে ভূষণ তাকে সব কিছুই খুলে বলে, সাথে এটাও বলে, আমার ধারণা মোতাবেক এই লোকটাই ওই দিন তোমাকে মারতে এসে তোমাদের বাসা থেকে 5 কোটি টাকাগুলো চুরি করে নিয়ে গেছে, সাথে যেতে যেতে তোমার বাবাকেও মেরে দিয়ে গেছে। টাকার ব্যাগটা আমি তার কাছ থেকে জব্দ করেছি। বলে ভূষণ ভারুণকে টাকা সে লাগেজটা বুঝিয়ে দেয়। ভারুণ সেইগুলো নিয়ে সেখান থেকে চলে আসছিলই, কিন্তু তার মাথায় এখনো একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল, যেটা সে কিছুতে মানতে পারছিল না। অনেক ভাবনা চিন্তা করার পর কিছু একটা মনে আসতেই ওই দিন রাতে সে আবারও ভূষণকে একটা জায়গায় ডাকে, তার সাথে দেখা করে। বলতে শুরু করে, আঙ্কেল মানলাম সেই লোকটা টাকাগুলো চুরি করে নিয়ে গেছে, আমার বাবাকেও সেই মেরেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সে কিভাবে জানতে পারলো যে আমাদের বাসায় এতগুলো টাকা ছিল আর কোথায় রাখা ছিল। এর চেয়েও বড় বিষয় হচ্ছে আমি যে আমার কানে সয়ুধনা নামটা শুনতে পাই, ওটা সেই লোকটা কিভাবে জানলো, জানার প্রশ্নই আসে না, কারণ এই বিষয়টা শুধুমাত্র আমার কাছের কয়েকজন আপনজন ছাড়া আর কেউই জানে না, এমনকি আমার বাবাও জানতো না। তাহলে সে ওই দিন আমাকে অজ্ঞান করার পর আমার কানে কানে এটা বলল থেকে। এই ডরটা ক্লিয়ার করতে গিয়েই আমার মনে পড়ে এই বিষয়টা আমি একদিন আপনার সাথে শেয়ার করেছিলাম, যে আমার কানে মাঝে মধ্যে এরকম একটা নাম শুনতে পাই। তখনই আমার সন্দেহ জাগে ওই দিন আমাদের বাসায় যে লোকটা এসেছিল সেটা অন্য কেউ না, সেটা ছিলেন আপনি। আপনি আমাদের উপর হামলা করেছিলেন, এমনকি আমার বাবাকে মেরে আপনি টাকাগুলো নিয়ে গেছিলেন। এখানে সামনে আসে অনেক বড়সড় একটা টুইস্ট। ভূষণ বলে, বেটা তাহলে সবকিছু ধরে ফেলেছ, অনেক লুকাতে চেয়েছি, কিন্তু তুমি দেখি অনেক চালাক আছো। চলো সত্যি কি এবার তোমার সামনে বলে দিই, ওদিন যখন তোমরা হসপিটাল গিয়ে মাহাদির ব্যাপারে প্রথমবার খোঁজ নিচ্ছিলে তখন তোমার বাবার পরিচিত এক কম্পাউন্ডার সেই সব কিছুর ভিডিও করে তোমার বাবাকে পাঠিয়ে দেয়, যেখান থেকে তোমার বাবা প্রকাশ প্রথমবারের মতো জানতে পারে যে তুমি মাহাতির ছেলে, তার আসল ছেলে। তাই তোমাকে রাস্তা থেকে সরানোর জন্য প্রথমে তোমার বাবা কন্ট্রাক্ট দেয় ওই লোকটাকে, কিন্তু সে যখন তোমাকে মারতে পারে না তখন প্রকাশ আমার কাছে আসে, আমাকে সব কিছু খুলে বলে, সাথে আমাকে কন্ট্রাক্ট দেয় তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। এই জন্য প্রকাশ ইচ্ছে করে ওই দিন দারোয়ানকে তোমার মায়ের সাথে পাঠিয়ে দেয়,
সাথে বাসার সবগুলো সিসি ক্যামেরা অফ করে দেয়। ওই দিন রাতে মুখোশ পরা যে লোকটা তোমাদের বাসায় এসেছিল ওটা আমি ছিলাম। আমরা দুজন মিলে তোমাকে মারার অনেক চেষ্টা করি, কিন্তু প্রত্যেকবারই তুমি বেঁচে যাচ্ছিলে। শেষমেশ যখন পিছন থেকে আমি তোমার মাথায় আঘাত করি, তখন তোমার হাতে থাকা ছুরিটা দুর্ভাগ্যবশত তোমার বাবার গলায় লাগে। তুমি তো বেহুশ হয়ে সেইখানে পড়ে যাও। তোমার বাবাও জায়গায় শেষ। তোমার বাবা আমাকে এই কাজের জন্য 1 কোটি টাকা দিবে বলেছে। যেহেতু এখন তোমার বাবা শেষ হয়ে গেছে, তা আমি আসার সময় একেবারে 5 কোটি টাকার ব্যাগটাই সাথে নিয়ে আসি। সাথে তোমার কানে কানে ওই শহীদনা নামটাও বলি, যাতে করে তুমি মনে করো সবই তোমার ইমাজিনেশন ছিল। কিন্তু এটার কারণে যে তুমি রহস্যটা সমাধান করে ফেলবে ওটা জানা ছিল না। এইভাবে ভারুণের সামনে এখন পুরো বিষয়টা ক্লিয়ার। তার নিজের আপনরাই তার জন্য কত রকম করে ষড়যন্ত্র করেছিল, শুধুমাত্র তাকে শেষ করার জন্য। কিন্তু প্রত্যেকবারই ভাগ্য তাকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে নিয়েছে। এখনও সব কিছু বলার পর ভূষণ তার উপর হামলা করতে যাচ্ছিলই, আর এবারও ভাগ্য ভারুণকে বাঁচিয়ে নেয়। ভূষণ দুর্ভাগ্যবশত উপর থেকে নিচে পড়ে মারা যায়। এভাবে গল্পের জট রহস্য সবকিছুই খুলল, সাথে দোষীরাও শাস্তি পেল। শেষমেশ রাজাম্মারও সব সত্যি জানতে পারার পর তারাও সিদ্ধান্ত নেয় ভারুণের আসল মা মাহাতির ইচ্ছে মতোই তারা এখন থেকে ভারুণকে শহীদনা বলেই ডাকবে। এইভাবেই দেখতে দেখতে দারুণ এই মুভিটাও এইখানে শেষ হয়। তো কেমন লেগেছে আপনাদের আজকের এই মুভিটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। সাথে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।